ঘরের বউ নায়িকা হবে এই প্রথম হাউসফুল। সুন্দরী মানে আমার দৃষ্টিতে ছিল, না সে ডেফিনেটলি সুন্দরী, সেও সুন্দর একটা বর পাবে। আর যদি ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হয়, সরি, তখন সিদ্দিকুর রহমানের চেহারা আবার সেই ক্লাস 8-এর সিদ্দিক। অনেকগুলো পরিবর্তন এসছে আপনার জীবনে। এক তো ব্যক্তি জীবন, সেখানে একটা বড় ধরনের পরিবর্তন এসছে। শূন্যের খেলা, শূন্য হাতে আসছি, শূন্য হাতে চলে যাব। এক ধরনের ক্রাউড বা গণপিটুনি, হোয়াট এভার ইট ইজ, যাই বলে না কেন বোঝানোর জন্য বলছি। আপনাকে যেভাবে পাবলিকলি আমরা পেলাম, আমি আসলে বেবির কথা বলতে পারি না। এই ভিডিও দেখে স্ট্রোক করেছে, আমার সেই ভয়টা এখনো কাজ করে। হঠাৎ করে তাকাই দেখি কারাগার, প্রত্যেকটা কারাগারের ভবনের উপরে একটা করে জিরো করতে হইল, আবার জিরো। আমি আবার জিরো দেখতেছি। এখানেই শুধু থেমে থাকেনি, এরপরের ধাক্কাগুলো আরও বড় বড় ধাক্কা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোতে। যাকে নিয়ে আজকের এই সন্ধ্যা আমার কাটবে, তিনি আপনাদের কাছে সুপরিচিত, আলোচিত, সমালোচিত, নন্দিত, নিন্দিত, যাই কিছু বলি না কেন, মিডিয়া জগতে তার কন্ট্রিবিউশন রয়েছে এবং তার ব্যক্তি জীবন থেকে শুরু করে সমসাময়িক বা তারও আগের কিছুটা সময় সব কিছু মিলিয়েই তিনি অনেকের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। আমি আমার ল্যাঙ্গুয়েজে বলি কারাগার না, আমি বলি শিক্ষালয়। ওইখানকার জীবনটা নিয়ে একটু শুনতে চাই। অদ্ভুত এক জীবন। বাংলাদেশের ভিতরে যার একটা মানচিত্র আছে আমি জানতাম না। ওখানে গিয়ে যাদের সাথে ছিলাম 99% লোক আওয়ামী লীগের। সাম্প্রতিক সময়ে তিনি আবার নতুন করে আলোচনায় এসছেন, তার বেশভূষাতে এক বড় ধরনের পরিবর্তন এসছে। তো সব কিছু মিলিয়ে আমাদের কৌতূহল অনেক। তাদেরকে নিয়ে আমি একটা কারাযোদ্ধা সেক্টর চিন্তা করতেছি। আপনার এই বোধের প্রতি আমার হাজার স্যালুট। কিবরিয়া ভাই, ওখানে না গেলে আমি আরেকটা মানচিত্র চিনতাম না। বারবারই বলতেছি, তা আমি আওয়ামী লীগ সমর্থন করি। একটা আমার কারাযোদ্ধা বন্ধু আছে অনেক, 250। আমি ওই নির্দোষ মানুষগুলোকে আমি জামিন করাবো কারাযোদ্ধার মাধ্যমে। সেলুট তাদেরকে। নাট্যভিনেতা এবং একই সাথে তিনি নির্মাতাও আমরা বলবো, সিদ্দিকুর রহমান। কেমন আছেন ভাই? আমি সবসময় বলি যে একটা মানুষ বাংলাদেশে সবসময় ভালো থাকে, তার নাম কি? উত্তর দিকে না, পূর্ব দিকে না, পশ্চিম দিকে না, দক্ষিণ দিকে না, কোন দিক? সিদ্দিক। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। উনি যে কারণে আলোচিত হয়েছে বা যে কারণে ওনাকে নিয়ে অনেক কথা হয়েছে, যে কারণে ওনাকে সবাই চেনে, ঠিক সেই কারণে আমি আজকের অনুষ্ঠানে ওনাকে আনিনি। আমার চয়েসের জায়গাটা ছিল এটাই যে ওনার জীবনের যে ঘাত প্রতিঘাতগুলো, পরপর বেশ কয়েকটা ধাক্কা, এই ধাক্কাগুলো থেকে উনি আসলে কিভাবে উঠে ঘুরে দাঁড়িয়েছেন এবং সেই ঘুরে দাঁড়ানোর জায়গাতে ওনার প্রতি আমার সম্মান সবসময় থাকবে। এটা হচ্ছে বিষয়। সিদ্দিক ভাই, জেলে আপনার থাকা হলো কতদিন? আমি টোটাল ছিলাম 10 মাস 22 দিন, এবং দিনের হিসাব যদি করি তাহলে 322 দিন। 322 দিন। ওইখানকার জীবনটা নিয়ে একটু শুনতে চাই। অদ্ভুত এক জীবন। বাংলাদেশের ভিতরে যার একটা মানচিত্র আছে আমি জানতাম না। জেলে না গেলে কখনোই আমার জানা হতো না। অদ্ভুত, আমাকে অনেক শিক্ষা দিয়েছে। সর্বপ্রথম গেট থেকে ভিতরে যখন ঢুকলাম, লকআপ পরে আমাকে 7 দিনের রিমান্ডে আনা হয়েছিল প্রথমে, এবং একটা ভাঙচুর মামলায় গুলশান থানায়। আমার সাথে প্রশাসনের যে সমস্ত লোকগুলা, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই একটা মাত্র কারণে। তারাও রিয়েলাইজেশন করেছে দিন শেষে সিদ্দিকুর রহমান নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান। তাদের বিহেভ টিহেভ, সেলুট তাদেরকে। আমি যখন জেলের প্রথম গেটটা পার হইলাম, ভাগ্যক্রমে দেখেন জেলার মহোদয়, আমি চিনি না তাকে, পাঞ্জাবি পরে একটা লোক আইসা সালাম দিল, সিদ্দিক ভাই, আমার নাম মাসুম ভাই তখন জেলার, আমি এখানকার জেলার, আপনাকে কখনো এখানে ভাবি নাই আপনি আসবেন, যেহেতু আল্লাহ নিয়ে আসছে আমার জেলটার উপর, আপনি একটা পিএইচডি করেন। এই সিদ্দিক ভাইকে অমুক জায়গায় দিবা বলে দিল। যাই হোক, ওখান থেকে নির্দেশনা একজন ডেপুটি জেলার, উনি নিজে আমার সুপারভিশন করলো। অদ্ভুত ইমিগ্রেশন। আমি প্রত্যেকটা জায়গায় দেখেন প্রথম দিকে লকআপ যাচ্ছি, নতুন এক্সপিরিয়েন্স। লকআপ খুললাম, পিসিতে টাকা জমা দিতে হয়, দ্যাট মিনস ক্রেডিট কার্ড। আমি ওটাকে ক্রেডিট কার্ডের সাথে তুলনা করি, টাকাটা ভিতরে চলে না। আমার ক্রেডিট কার্ড আছে, আমি 12টা ব্যাংকের করি, কি বলে, কার্ড ইউজ করি। আমি সাথে সাথে আমি যদি নিতাম যে এখানে দাঁড়াইতে হবে লাইনে, আমার টাকা জমা দিতে হবে, কেন? আমি সিদ্দিকুর রহমান, তাহলে আমার হইতো না। 0 0 সিদ্দিক, শূন্যতে নামো এবং সিদ্দিকুর রহমানের চিন্তা করো।
সুন্দর করে ক্রেডিট কার্ডে টাকা জমা দিলাম, দিয়ে ইমিগ্রেশন পার। আমি যখন JFK এয়ারপোর্টে গেছি আমেরিকার, আমি তখনকার এয়ারপোর্টের গল্প আমার আছে অনেক, এটাও সারা বাংলাদেশের মানুষ জানে। আমি বসেন দাঁড়ান, তো দেখলো, আমি বললাম ভাইয়া আমি একটু টেকনিক্যালি অভিনয়ের জায়গায় চলে গেলাম। বললাম ভাইয়া আমি তো বসতে পারি না, আমার কোমরে ব্যথা। কারণ উনি তো ওনার এডুকেশনের জায়গা থেকে কাজ করতে, উনি ওনার কাছে স্মৃতিকর ডাজ নট ম্যাটার, ইটস এ সিম্পল ম্যাটার ফর মি, বিকজ উনি তো ওখানকার একজন জমাদার। উনি বললো তাহলে আপনি ওয়ালের মধ্যে হেলান্দে দাঁড়াই বললাম, আর বাদ বাকি লোক যত তুমি MP হও, ডাজ নট ম্যাটার, বসো, রুলস ইজ রুলস। ইমিগ্রেশন সার্চ, বিভিন্ন রকমের সার্চ, ইমিগ্রেশনে যেরকম সার্চ হয়, JFK এয়ারপোর্ট, হিথ্রো এয়ারপোর্ট, আমি পৃথিবীর 28টা দেশে গেছি, আমি জানি। আমি কম্পেয়ার করে ফেললাম যে আমার কী বলে ইমিগ্রেশন পারাচ্ছি, কঠিন ইমিগ্রেশন। 4বার করে 3বার করে সার্চ করলো, গুনতি একটা ওয়ার্ড, আমি এটার উপরে লিখবো, গুনতি দেওয়া হয় যে মালের হাতের লেখা দিয়ে তো বুঝে ফেললাম যে মালের এডুকেশনাল কোয়ালিফিকেশন কোন লেভেলে। আমি বললাম বস তাহলে কি আমি দাঁড়াবো? বলে হ্যাঁ। তাহলে তখন তার কাছে আমি অ্যাক্টিভ। ওকে, ইমিগ্রেশন পার, প্রথম গেট তো পার হয়েছি, দ্বিতীয় গেট পার হইলাম। ও মাই গড, ওখানে যায় আবার CIDর সার্চিং, আবার ইমিগ্রেশন, বসন, গুনতি, আবার সার্চ, দাঁড়ান, সোজা হাঁটলাম, হেঁটে একটা আমদানি নাম বলে একটা জায়গা আছে, সেখানে যেতে হয়। সেখানে গিয়ে ডিস্ট্রিবিউট হয় কে কোথায় থাকবে। আমি যাই হোক জেলে প্রতিটা সেক্টর আমি টাচ করেছি। আমি সেলে ছিলাম, সেল থেকে বের হওয়ার কিন্তু ওরকম রুলস নাই। বাট ওই যে সিদ্দিকুর রহমান প্রথম দিনই পাইছে PhD করব আমি সেলের জেলের উপর একটা নির্দেশিকা লিখব, যেটা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা ও সেবা এটা দায়িত্বে থাকেন তারা, ওই মন্ত্রণালয়ের এই সেক্টরটা দেখে ওদের জেলখানাটা, এদের একটা অধিদপ্তর আছে, অধিদপ্তর হয়ে জেলখানা পরিচালিত হয়। সেই জায়গা থেকে যদি আমি অনুমোদন প্রাপ্ত হয়ে একটি নির্দেশিকা আমি লিখব, এবং সেই নির্দেশিকা কিবরিয়া ভাই যদি কোনো ঘটনাক্রমে কখনো জেলে যায়, আমার নির্দেশিকা পড়ে গেলে ওনার জন্য ভালো হবে, কারণ উনি বুঝবে যে এই জায়গায় চিনিটা একটু কম, এখানে চিনিটা একটু বেশি। আপনার উপলব্ধি কি? ওখানে তো আপনি হরেক রকম মানুষের সঙ্গে মিশছেন। আমি সিদ্দিকুর রহমান পলিটিক্যাল লোকদের সাথে কিন্তু এরকম মিশতাম না, সত্যি কথা। আমি আওয়ামী লীগ সমর্থন করি, একটি দলকে সমর্থিত মানুষ, সমর্থিত পরিবার বলা চলে। আমার পরিবার আওয়ামী লীগ করে, কথাটা বুঝেন, ফুল দমে। এবং আমার বললাম না যে আমার ভাই, আমার বাবা মারা গেছেন, ভাই, এরা দুইজনই ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমি ওখানে গিয়ে যাদের সাথে ছিলাম 99% লোক আওয়ামী লীগের ভিতরে। আরেকটা বিষয়, 10,000 কয়েদি কন্টিনিউ থাকে, হয়তো 9,800, 9,900, 10,002 বা 9,700 এরকম অ্যাভারেজ, এটা লেখা থাকে ওয়ালের ভিতরে। আমরা যখন হাজিরা দিতে যাই তখন দেখা যায়। প্লাস আমি প্রতিদিন আবার গুনতির যারা দেয় তাদের জিজ্ঞাসা করি আজকে কত, বলে যাচ্ছি দেখবে আজকে এত, আমি ওটা নোট ডাউন করি, বিকজ আমি লিখি, ওরা জানে। ওখানে গিয়ে বন্ধুত্ব হয় না মানুষের? হ্যাঁ, আমার বন্ধু হয়েছে তো, আমার কারাযোদ্ধা বন্ধু আছে অনেক, 250 তাদেরকে নিয়ে আমি একটা কারাযোদ্ধা সেক্টর চিন্তা করতেছি, যে এ পলিটিক্যাল না, শুধু কারাযোদ্ধা, আমরা সুখ দুঃখ যেটাই হোক তাদেরকে নিয়ে অদ্ভুত বন্ধুত্ব সেখানে, সেগুলোও বললাম না যে আমাকে নিয়ে গল্প করতে হলে 2-3 দিনের শো লাগা উচিত, কারণ গল্প মনে হবে যে আমি যেটা বলতেছি তারাই বলতেছে। আজকে কিন্তু এক একটা মানুষের এক এক রকমের ক্রাইম, এক এক রকমের কষ্ট দুঃখ ওখানে, না? অদ্ভুত। কিবরিয়া ভাই, ওখানে না গেলে আমি আরেকটা মানচিত্র চিনতাম না তো, বারবারই বলতেছি। কিছু নিষ্পাপ মানুষ সেখানে বন্দী আছে, যারা কেন অ্যারেস্ট হয়েছে সেটাও জানে না। অদ্ভুত কান্না করতো সিদ্দিকুর রহমান আমার রুমের মধ্যে এসে। আমি তাদেরকে নিয়ে লিখতাম, জানে যে সিদ্দিক ভাইয়ের কাছে আমি লিখি, জানে, আসতো। আমি তাদের জন্য একটা অদ্ভুত কিছু দরিদ্র লোক আছে যারা নিজের মাকে অনেক দিন ধরে দেখেন, আমি তাদের জন্যও করব। সিদ্দিকুর রহমান যেহেতু জেলে গিয়েছে, কারাগারে গিয়েছে, শিক্ষালয়ে গিয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে আসছে। আমি চিন্তা করছি যে আগামী ঈদ থেকে আমি যেহেতু জাকাত প্রাপ্ত হই, জাকাত দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমি জাকাত দেই, সেটা হিউজ পরিমাণে না হলেও একটা পরিমাণে আমার জাকাত যায়। জাকাতের উদ্দেশ্য যদি হয় যে অসচ্ছল লোক বা দরিদ্র লোকের দারিদ্রতা কমানোর জন্যই তো আমরা দিই, বৈষম্য কমানোর জন্য, এই তো বিষয়টা আমি যতটুকু জানি।
অতটা আমি হুজুরদের মতো আমি যেহেতু ওরম এই প্রাপ্ত না। যদি অভাবগ্রস্ত মানুষের অভাব দূর করার জন্য জাকাতের ব্যবস্থা করা হয়, তাহলে বিপদগ্রস্ত মানুষকেও বিপদ থেকে রক্ষা করার জন্য জাকাত দেওয়া যাবে। যদি সেটা হয়, আমি হুজুরদের সাথে কথা বলবো, আগামী ঈদ থেকে সিদ্দিকুর রহমান সেই টাকাকে 2 জন পারি, 10 জন পারি, 20 জন পারি, 100 জন পারি, আমি ওই নির্দোষ মানুষগুলোকে আমি জামিন করাবো কারাযোদ্ধার মাধ্যমে। কারণ তারা কারাযোদ্ধা। কারাযোদ্ধা বলতেই আমি বোঝাচ্ছি যারা যুদ্ধে কারাযোদ্ধা বেসিক্যালি তারা না, কিন্তু কারাযুদ্ধ হলো যারা জেল খাটে তাদের পরিবার। অদ্ভুত কান্না করতেছে, জামিনের টাকা কোথায় পাবে, সিদ্দিক ভাই কোথায় পাবে। আমি বললাম কেন? আমি অনেক নেগেটিভ কথাও বলছি। কার কথায় গেছিলেন মিছিলে, কার কথায় খুন করছেন, কার কথায় ছিনতাই করছেন, কার কথায় চুরি করছিলেন। আমি যে কি পরিমাণ মানুষকে ওখানে মোটিভেশন করছি এটা আমার কথা না। অনেকে বলতে পারে, আমি আবারও মনে করিয়ে দিতে চাই 29 এপ্রিল 2025 থেকে যেদিন অবধি আমি ছিলাম মার্চের 18 তারিখ পর্যন্ত 2026, যারা জেল খেটেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি তো এই টাইমে ছিলেন, এই ডিউরেশনে। সিদ্দিকুর রহমান যে কিবরিয়া সাহেবের শোতে বসে বড় বড় কথা বলল, উনি কি আসলে এরকম হেদায়েতপ্রাপ্ত হয়েছেন? উনি কি আসলে এইভাবে মোটিভেশন করছে, মানুষকে হেল্প করছে? আমরা ডেফিনেটলি শুধু মানুষটা না, আমরা যে কোনো কন্টেন্টই যখন দেখি তখন ওই কন্টেন্টকে কন্টেন্টের মতো করে জাজ করি। বাট সিদ্দিকুর রহমান সাহেবের জীবনী বা জীবনের জায়গায় যদি আপনি নিজের জীবনটা একটু হলেও কল্পনা করেন, আপনি শুধু এটা চিন্তা করেন যে আপনার জীবনে 2-3টা ধাক্কা গেছে, সেটা রাইট ছিল না রং ছিল সেটা পরের হিসাব, কিন্তু এই ধাক্কাগুলোর পরেও একজন মানুষ জীবনের অর্থ খুঁজতেছে, জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই সৎসাহসটাকে আপনার সেলুট করতেই হবে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।